আমরা তো ৮ জন, তাহলে এই টাকা কত করে ভাগ পড়বে? সুপ্তি বিরাট কৌতূহল নিয়ে আওড়ালো। জোরাজুরি আর শত তর্কের পর এইটুকু আদায় করেছে বরপক্ষের থেকে। কষ্ট তারা করল, ভাগিদার কম নেই। পুষ্প শান্ত কেউ তার কথায় কান দিল না। দুজনে গভীর মনোযোগ কচকচে নোট গুনছে। পুষ্প গুনে গুনে শেষ করে বলল, ১৩,০০০। শান্তা ভুরু তুলে বলল, ২,০০০ কম দিল? তাই তো দেখছি। কত বড় ধড়িবাজ, ঠকালো আমাদের। দেখাচ্ছি মজা। সে তেড়ে যেতে নিল, পুষ্প থামিয়ে দিল। টেনে ধরে বলল, যাস না, এখন বলো। বিশ্বাস করবে না, ভাবে ২,০০০ সরিয়ে রেখে এসেছি। তাহলে কি করব এখন? এটা চিটিংবাজ পরিবারের বোনকে পাঠাবো। তো কি করবি মনে হয় ভাইয়া? বাড়িটার কাজে সব টাকা তো তিনি দিলেন, ওটাকে একটা শাস্তা ব্যবস্থা করতে হবে। শান্তা দুপাশে মাথা দোলালো, রাগ নিয়ে বলল, বিয়ে ভেঙে দিই? বিয়ে ভাঙবি? আচ্ছা যা, পারলে মামাকে বললে গিয়ে। শান্তা চুপসে গেল। সুপ্তির ঠোঁট টিপে হেসে বলল, আপু সেই সাহস আছে নাকি? শান্তার চোখ রাঙালো ওকে। তারপর পুষ্পর দিকে চেয়ে বলো, এখন কি করবো তাহলে? পুষ্প ভাবুক ভঙ্গিতে গালে হাত দেয়। কিছুক্ষণ মন দিয়ে চিন্তা করে বলল, আগেই টাকা রেখে আসি। দাঁড়া, বেটা দুলাভাইয়ের জুতো চুরি আর হাত ধোয়ানোর উছিলে ছোট বাজেট রাখবো ভাবছিলাম, কিন্তু না, ওনার ভাইয়েরা যখন ঠকিয়ে দিল তখন একটা বড় অ্যামাউন্ট দাবি করতেই হচ্ছে। সুপ্তি বলল, যদি না দেয়? দেবে না কেন? ভরা বিয়ের বাড়ি সম্মান বাঁচাতে হলে দেবে। আর এবার ওখানে বসে গুনব। পুষ্প বলল, কারেক্ট, বুদ্ধি আছে তোর। আচ্ছা তোরা দুটো গিয়ে বরের সামনে ওখানে দাঁড়া। ফাঁক ফোকর খোঁজ কিভাবে জুতো আনা যায়। আমি টাকা রেখে এসে পিউকে ও ডাকি। ও এসব চুরি টুরি ভালো পারবে। সুপ্তি বুঝতে অক্ষম। সে বোকার গলায় বলল, পিউপু চুরি ভালো পারবে কেন? ও কি চোর ছিল আগে? পুষ্প বিরক্ত চোখে ফিরে তাকালো। মৃদু ধমকে বলো যা, ডেকে নিয়ে আয়। কই গেছে ওটা? গেট ধরার সময় দেখিনি। বলা মাত্রই সুপ্তি গাউন উঁচুতে ধরে ছুটল। পিউ মন খারাপ করে দাঁড়িয়ে তাকে চেয়ার থেকে তুলে নিয়ে ধূসর বসেছে। পাশেরটায় জায়গায় দিয়েছে ইকবালকে, আর ওকে কঠিন কণ্ঠে হুকুম করছে, ওখানে দাঁড়িয়ে থাক। পিউ একটু পরপর দীর্ঘশ্বাস ফেলছে। বিয়ে খেতে এলো কত লাফালাফি করার স্বপ্ন নিয়ে। মানুষটা আসবে না বলে বহু কাঠখড় পুড়িয়ে একটা বুদ্ধি বের করেছিল, সফলও হয়েছে। অথচ গ্যারাকলে সে পড়ল শেষমেশ। যে মানুষটাকে আনার এত তোড়জোড়, সে এখন ওকে এক পাও নড়তে দিচ্ছে না। এ কী বলে নিজের পায়ে নিজে কুড়াল মারা। ব্রিটিশের হাতে নবাবের শাস্তি, এর থেকে একা একা এসে ঘুরে গেলে ভালো হতো না? পর মুহূর্তে পিউ দুদিকে মাথা নেড়ে ভাবল, না ধূসর ভাই যাই করুক, ওর সাথে তো করেছেন। সে যে চোখের সামনে থাকছেন সেই ঢের। তাকে তো এভাবে বাসায় পাওয়া যায় না। ওনাকে দিনরাত চোখের সামনে রাখতে একটা কেন 10টা বিয়েতে নড়তে না পারলেও আক্ষেপ নেই, বরং এই এতদিন তাকে ছাড়া কিভাবে থাকতো। আর এই সুবাদে একটু কাছাকাছি হওয়া তো হয়েছে। সাথে নিশ্চিত হতে পারল মানুষটার অভিপ্রায় নিয়ে ধূসর ভাইয়ের ঠোঁটের স্পর্শ। পিউ ভাবতে ভাবতে তলিয়ে গেল মানসপটে, আর মস্তিষ্ক কালকের কথা ভেসে উঠল পিঠে। ধূসরে চুমু দেওয়ার মুহূর্তটা ভেবে ছোট্ট মনে ঝাঁকুনি দেয়। কাঁপুনি ওঠে বক্ষে। পিউ ঠোঁট ভরে চিলতে হাসে। ধ্যান ছিল ধূসরের গভীর স্বরে। পুষ্প সে যাচ্ছিল বাড়ির দিকে। সহিত সালামত স্থানের টাকাগুলো রেখে আসবে বলে। ডানে বামে তাকায়নি অবধি। ধূসরের ডাক শুনে দাঁড়িয়ে গেল। পাশে ফিরে তাকালো। স্বাভাবিক সহজ ভঙ্গি। ধূসরের মুখ ছাপিয়ে পাশাপাশি চেয়ারটা। ইকবালকে দেখলেন বেখেয়ালে। চোখ সরিয়ে আনতে না আনতে মস্তিষ্ক সজাগ হলো। ক্ষিপ্রবেগে ইকবালের মুখটা ছুলো অক্ষিযুগল। ইকবাল মিটিমিটি হাসছে।
চোখে মুখে দুষ্টুমি। এ সময় অপ্রত্যাশিত মানুষটাকে দেখে মাথা ভো ভো করে ঘুরে উঠল। নিস্তব্ধ হয়ে পড়ল পুষ্প। চোখ দুটো বড় বড় করে ফেলল বিস্ময়ে ভারী। হাত থেকে টাকা খসে মাটিতে পড়তেই ইকবাল আওড়ালো, যা পড়ে গেল। পুষ্প কম্পিত কণ্ঠে জবাব দিল, হ্যাঁ ভাইয়া। এদিকে আয়। আগের থেকেও ভারী কণ্ঠ। চোরের মনে পুলিশ পুলিশ অবস্থা। পুষ্পর বুক ধরাস ধরাস করে লাফাচ্ছে। সে এক পা আগালে ধূসর বলল, টাকা তো লাগে। পুষ্প ভয়ে ভয়ে টাকা তুলল। বড্ড কষ্টে কাপা পায়ে এগিয়ে এলো ধূসর আর ইকবালের সামনে দাঁড়ালো। আলগোছে একবার দেখল পিউকে। ছোট মেয়েটা মুখমণ্ডল জুড়ে জিজ্ঞাসা। ঘটনার অদ্যপান্ত মাথার উপর দিয়ে যাচ্ছে যে। ধূসরের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পুষ্প চোখ নামিয়ে রাখলো নিচে। ইকবালের ওপর রাগের মাথাটাও টকবক করছে। এইভাবে না বলে কয়ে উড়ে এলো কেন? কোন সাহসে? এখন ধূসর ভাই বুঝি ফেলবে সর্বনাশ, মেরে ফেলবে। পুষ্প মনে মনে দোয়া ইউনু চাওড়ালো কয়েকবার। এর মধ্যে ধূসর প্রশ্ন ছুড়ল, কি খবর তো? সব কিছু ঠিকঠাক। পুষ্প বিদ্যুৎ বেগে মাথা তোলে। হুতকম্ব হয়ে চেয়ে রয়। হঠাৎ এই প্রশ্ন কেন? তাও এখন এরকম তো কম্পিসকালও করেনি। ঠিক শুনল সে। সংশয় নিয়ে বলল, হ্যাঁ। ইকবাল আগে বাড়িয়ে বলল, মানে তোমার দিনকাল কেমন যাচ্ছে? পুষ্প তাকালো না, তবে কটমটো করে বলল, ভালো। ধূসর তাকে আরও এক ধাপ অবাক করে বলো, যা। পুষ্প বিস্মিত। ধূসর অদ্ভুত হাবভাব বিভ্রান্ত করছে মস্তক। অনিশ্চিত কণ্ঠে শুধালো, যাব? মেয়েটা বিশ্বাস হলো না তা। এইভাবে ধূসর ভাই ডাকলেন। আওয়াজ শুনে তো প্রাণ ওষ্ঠাগত হয়েছিল। অথচ এমনি এমনি সন্দিহান। অথচ নর্ম কণ্ঠে বলল, এটা বলতে ডেকেছেন? ধূসর চোখ সরু করল। অন্য কিছু ভেবেছিলি? পুষ্প ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বলল, না না। মনে মনে বলল, সে আর বলতে। রুহুটা উড়ে গেছিল। যা তবে। আরেকবার ঘাড় ঠেলিয়ে হাঁটা ধরল সে। ওপাশে ফিরে ইকবালের প্রতি রাগে কিরমির কিরল। একবার এই লোকটাকে হাতে নাগালে পাক, এখানে আসার মজা বুঝিয়ে দেবে। এর মধ্যে সুপ্তি হন্তদন্ত হয়ে হাজির হয়। পুরো প্যান্ডেল উঠোনে 3 মাথা গুঁজে সে হয়রান। যখন তখন পিউকে দেখতে পেল এখানে। এতটুকু পথে হাঁপিয়ে গিয়েছে সে। জোরে দুবার শ্বাস টেনে বলল, এই পিউপু, তোমাকে আমি কত জায়গায় খুঁজে মরছি জানো? পিউ বলল, না জানি না। উফ, মজা বাদ দাও, চলো তোমার কাজ আছে। সুপ্তি ব্যস্ত ভঙ্গিতে পিউকে এক হাতে টেনে হাঁটা ধরতেই ধূসর বলল, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? শীতল কণ্ঠে মেয়েটা দাঁড়িয়ে যায়। ভীত লোচন তাকায়। ধূসরের বসা থেকে উঠতে দেখে আতঙ্কে এক ধাপ বাড়ল। যবে থেকে শুনেছে লোকটা এলাকায় মারামারি করেছে, দেখলেই ভয় লাগে। ধূসর ভুরু উচালো তার চুপ থাকায়। সুপ্তি নড়ে চড়ে উঠে মিহি কণ্ঠে বলল, দুলাভাইয়ের জুতা চুরি করতে হবে। ওকে নিচ্ছ কেন? ও কি চোর? তারপর পিউ এর দিকে চেয়ে বলল, তুই চোর? পিউ দুপাশে ঘন মাথা দোলায়। তাহলে যাচ্ছিস কেন? কণ্ঠের সাথে চাউনি দেখে সুপ্তির সাথে পিউ ভয় পায়। সে ঠোঁট চেপে উত্তর খুঁজল। এদিকে সুপ্তি হাতটা খামচে ধরেছে তার। ভয়ডার উগলে দিচ্ছে নখে। পিউ মিনমিন করে বলল, বর্ষা আপুকে কথা দিয়েছিলাম ওনার বরের জুতো আমি চুরি করব। এখন না গেলে ওয়াদা ভঙ্গ হয়ে যাবে না। ডাহা মিথ্যা কথা। ধূসর চিবুক শক্ত করতেই পিউ অসহায় কণ্ঠে বলল, একটু যাই। এরকম করছেন কেন? ওখানে বাবা, চাচু, মামারা সবাই আছেন, কিচ্ছু হবে না। ইকবাল পাশ থেকে বলল, যাকরে ধূসর, বাচ্চা মেয়ে কতক্ষণই বা বসে থাকতে পারে। ধূসর রাগ গিলে নেয়। থম ধরে চেয়ে থাকে পিউরের মুখের দিকে। মেয়েটা ভুলেও তুলল না। এই তুখোর চাউনি তার ভিতরটা গুলিয়ে দেয়। ধূসর আচমকা তার বাম হাতে কোনো চেপে ধরে বলল, হচকালো পিউ। ধূসর কড়া কণ্ঠে বলল, একটা কথা শুনে রাখ পিউ, কালকের মতো কোনো অকারণ যদি ঘটে, কে ঘটালো, কেন ঘটালো, আমি কিন্তু সেসব দেখব না। তবে কনফার্ম খুন করে ফেলবো তোকে।
শৈত হুমকিতে পিউর মেরুদণ্ড সোজা হয়ে এলো। হাড় ছাপিয়ে চলন অনুষ্ণ স্রোত। সে দুঠো ফাঁকা করে চেয়ে থাকে। সুপ্তির মাথার চক্কর কাটল, ঘোলা হয়ে এলো চক্ষু। এরকম ডায়লগ সে সিনেমায় বহু শুনেছে, তাও খারাপ খারাপ লোকেদের মুখে। এই প্রথমবার বাস্তবে শুনল। হাঁটু দুটো টলে উঠল তার। ধূসরের মতো ভয়ানক লোকের সামনে দাঁড়িয়ে থাকার সাহস হলো না। পিউ হাত ছেড়ে রুদ্ধশ্বাস নিয়ে বলল, আমি যাচ্ছি, তুমি এসো। পিউ ঢোক গিলল, আস্তে আস্তে পা বাড়ালো। তার বিশ্বাস আজ কিচ্ছু হবে না। কাল তো নাচতে নিয়ে অমন হয়েছে, আজ দুটো চুরি করতেই এক জায়গায় সে বসবে, টেনে তুলতে পারবে না কেউ। জীবনে এখনও বহুদূর বাকি। ধূসর ভাইয়ের বাচ্চার মা হওয়ার বদলে ওনার হাতে খুন হওয়ার শখ তার নেই। নিজের প্রতি অঢেল অসামান্য বিশ্বাস নিয়ে পিউ এগিয়ে যায়। ধূসরের কপাল কুঁচকে রেখে চেয়ারে বসল। ইকবাল মন দিয়ে তার মুখশ্রী দেখল। সে তখনও পিউরের প্রস্থান দেখছে। ইকবাল হাসল, পরপর দীর্ঘশ্বাস ফেলে গান ধরল, প্রেম আগুন। ধূসর গাড় বেঁকিয়ে তাকালো। ইকবাল গান থামালো তৎক্ষণাৎ, পরপর হেসে বলল, ধূসর বলো, মজা নিচ্ছিস? ইকবাল জিভ কেটে দুদিকে মাথা নেড়ে জানালো, না না পাগল। ধূসর ছোট্ট শ্বাস ফেলল, নে, সমস্যা নেই, আমার মতো অবস্থা হলে বুঝতে। ইকবালের দুষ্টুমি মিলিয়ে গেল। কাঁধে হাত রেখে গুরুতর কণ্ঠে বলল, আর কতদিন অনুভূতি চেপে রাখবি? ধূসরের বিশিষ্ট মুখভঙ্গি যত্রতত্র বদলে যায়। চোখ সরিয়ে সামনে তাকায়, ঠিক আগের স্থানে চেয়ে থাকতে বলে, সময় হোক দেখিস, হিতের বিপরীত না হয়, হবে না। নিজের ওপর এত কনফিডেন্স? ধূসর মৃদু হেসে জানালো, নিঃসন্দেহে। তারপর উঠতে উঠতে বলে, চল খাবার ওদিকটায় যাই। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওখানেই যাবি, কথা কম আয়। ইকবাল হাঁটতে হাঁটতে বলল, বলছিলাম কি ধূসর, শোন না। কি? ইকবাল চিন্তিত কণ্ঠে বলল, তোর চাচা তো আমাকে দেখলেই কপাল কুঁচকে ফেলে, সহ্যই করতে পারে না। এখন এখানে দেখলে কিছু বলবে? ধূসর বলল, আমার ভরসা এসেছিস? হ্যাঁ তো আর কার? তাহলে চুপ থাক। ইকবাল ঠোঁটে আঙ্গুল ধরে বলল, ওকে। হাই দুলাভাইগণ, টেনে টেনে ডাকল পিউ। বরের জন্য পাতা আসন জুড়ে বরসহ মোট 5 জন বসে। নিজেদের আলোচনার ব্যস্ত ছিল তারা। ডাক শুনে এক যোগে তাকালো। বরের ভাই সাব্বির বলল, দুলাভাইগণ, আমরা এখনও বিয়ে করিনি, তাই আপনার মতো শালি থাকার চান্স নেই। আপাতত এখানে আপনার দুলাভাই একজন, মিস এই যে আমার ভাই। পিউ ভুরু উঁচিয়ে বলল, ও তাই, সো সরি। আসলে আপনারা সবাই এত সেজে গুজে এসেছেন, বুঝতেই পারিনি, কেননা বরকনটা সাব্বির নিজেদের একবার একবার দেখে বলল, আমরা তো সাজিনি, আপনি বোধহয় চোখে মেকআপ দিয়েছেন বেশি, ওজন হয়ে গেছে তাই না? ভারে চোখ মেলে তাকাতে পারছেন না বলে এরকম মনে হচ্ছে। সৈকত বিয়ের বর বলে ঠোঁট টিপে হাসল, তবে বাকি 3 জনে হেসে উঠল হু হা করে। পিউরের মধ্যে একটু ভাবান্তর হলো না। সে উল্টে কাছে গিয়ে দাঁড়িয়ে বলল, আপনার চোখে সমস্যা আছে, সানগ্লাসটা খুলে তারপর দেখুন। মেকআপ না চিনলে এরকম তো বলবেনই। আমি কি মেকআপ করেছি দুলাভাই, আপনি বলুন? করেছি। সৈকত দুদিকে মাথা নাড়ালো। তার বাম পাশে বসা মাইনুল জিজ্ঞেস করল, আর আপনি মেয়ে কি রকম বোন হন? পরিচয় কি দিতেই হবে? দিলে ভালো হয়। আপনি কি আমার পরিচয় জানতে চান ভাইয়া? সৈকত ইতিমধ্যেই পিউকে দেখেনি, দেখেছে পুষ্পকে। পুষ্পর সাথে পিউরে আদল মিলিয়ে বলল, আপনি বোধহয় পুষ্প কেউ হন তাই না? কার কি হই ও সব ছাড়ুন, আপনার আমাকে দেখুন। তারপর 2 হাতে ভর দিয়ে সামনের দিকে একটু ঝুঁকে বলল, আচ্ছা বলুন তো, আমি দেখতে কেমন? ভ্যাকা চাকা খেলো সবাই। প্রবল বিস্ময় একে অন্যের মুখে চাওয়াচাই করল। গ্রামের এরকম প্রশ্ন কোনো মেয়ের মুখে। মেয়েগুলো তো উল্টো লজ্জা ধারে কাছে হেসে না। সাব্বির সৈকতের কানের কাছে
মুখ এনে বলো, মেয়েটা মনে হয় শহরের। ভাইয়ের কানে কি বলছেন? সামনাসামনি প্রশংসা করতে বুঝি লজ্জা লাগছে? সাব্বির এস্ততস্ত হয়ে বসে বলল, না মানে? মাইনুল বলল, সরাসরি জিজ্ঞেস করেছে, একটু তো লাগছে। তাহলে এক কাজ করুন, ভাইয়ার রুমালটা নিয়ে আপনার নাকে চেপে বসে থাকুন। জড়তাহীন কথাবার্তা ছেলেটা খানিক থতমত খেল। সাব্বির এগিয়ে বসে বলল, আচ্ছা লজ্জা সরম বিসর্জন দিলাম, দেখি বিআইন সাহেবের কেমন। ওকে এগোতে দেখে পিউ সোজা হয়ে দাঁড়ালো, মুখ বেঁকিয়ে বলল, আপনার তো চরিত্র দারুণ সমস্যা, মেয়ে দেখলে এগিয়ে আসেন। ছি। সাব্বির অবাক হয়ে বলল, আপনি না বললেন আমি বললেই আপনি আসবেন? না বাবা, বরের ভাই যদি এরকম হয়, বরের চরিত্র ভালো তো? সন্ধিয়ান কণ্ঠে সৈকত উদ্বেগ নিয়ে বলল, এই না না, আমার চরিত্র ভালো। সাব্বির নির্বোধ বনে বলে, মানে কি, আমি কি দুশ্চরিত্র? তাই তো মনে হচ্ছে, এখানে থাকা নিরাপদ না, যাই বাবা। তারপর ছুটে গেল পিউ। মইনুল হতবাক চেয়ে বলল, কতটুকু মেয়ে আর কি কথাবার্তা, সাইজের সাথে মিল নেই। মাইনুলের পাশে বসা কবির একটু নিরামিষ ধরনের, এতক্ষণ ছিল চুপচাপ। সে বলল, ওসব বাদ দে, আপাতত সতর্ক থাক ভাই, জুতো নিয়ে। সাব্বির কোনায় বসছিল, দায়িত্ব কিন্তু তো। সাব্বির নিশ্চিন্ত কণ্ঠে বলো, আরে হ্যাঁ হ্যাঁ, জুতো ঠিকঠাকই আছে, ভিতরে গিয়ে ঢোকানো একদম থাকলেই ভালো। গেটে এমনিতে টাকা কম দিয়ে বোকা বানিয়েছিস, এখন জুতা নিলে কত চাইবে ভাবতে পারছিস? আরে নেবে কিভাবে, আমি আনছি না, আর কেউ এলো না দিতে। বলতে বলতে একটু সংশয় জাগলো মনে। কি মন করে চটপট খাটের ঝোলানো কাপড়টা তুলল, বসে থেকে নিচে উকি দিল, জুতো দেখা যাচ্ছে না। সাব্বির তৎপর নেমে দাঁড়ালো, নিচু হয়ে ভালো করে চেয়ে দেখলো জুতো নেই। আর্তনা করে বলল, ভাই জুতো তো নেই। সবাই উত্তেজিত হয়ে বলল, কি, কে নিল? সাব্বির সোজা হয়ে দাঁড়ালো, মাথায় হাত দিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল কিছুক্ষণ, তারপর সচেতন কণ্ঠে বলল, ওই মেয়েটা না তো? মাইনুল বলল, ও হবে কি করে, খালি হাতে গেল দেহ। কবির বলল, নিশ্চয় আমাদের বোকা বানিয়েছে, না হলে হঠাৎ এই মেয়েটা এসে নিজের চেহারা দেখে বলবে কেন? আমাকে দেখতে কেমন? সাব্বির সৈকতের দিকে চেয়ে বলল, আমাদের কথার তালে রেখে জুতো নিয়ে গেল। কি বুদ্ধি রে মেয়ের। আসসালামু আলাইকুম। রাশিদ ধূসরের দিকে চেয়ে চেয়ে উত্তর করলেন সালামের। শুধালেন, কে ধূসর? আমার বন্ধু আঙ্কেল, একটা কাজে এসেছিল গ্রামে, তাই আপনাদের সাথে আলাপ করাতে নিয়ে এলাম। মুহূর্তের মধ্যেই রাশিদ গমগমে হাসলেন, ও তোমার বন্ধু? বাবা, খুব ভালো করেছো। তা বাবা, কী নাম তোমার? ইকবাল বিনম্র জবাব দিল। ইকবাল হাসান। বেশ বেশ, এই গ্রামে কি কাজে এলে? ধূসর বলল, ও জেলার সভাপতি আঙ্কেল, মাঝে মধ্যে বিভিন্ন গ্রামে যায় দলের পক্ষ থেকে, ওখানকার মানুষের সুবিধা অসুবিধা দেখে সেরকম কাজে এসেছিল। ও তাই নাকি? বাহ, ভালো তো। ইকবাল ধূসরকে বলল, পরিচয় তো হয়েছে, আমি তাহলে এখন যাই? ধূসর বলল, হ্যাঁ যা, গাড়ি তো আনিস নি, বাস পেতে পেতে সন্ধ্যা হবে, একটু অসুবিধা হবে পৌঁছাতে, তবে সমস্যা নেই। ওকে। ইকবাল মাথা দুলিয়ে বলল, আচ্ছা আসি তাহলে আঙ্কেল। রাশিদ ভুরু কুচকে বেগ নিয়ে বলল, এই দাঁড়াও দাঁড়াও, কোথায় যাবে? চলে যাবে আঙ্কেল। চলে যাবে মানে? এই ধূসর বাবা, তুমি এত বুদ্ধিমান ছেলে হয়ে এরকম কি করে বলছো? বলো তো। ও তোমার বন্ধু, তোমার অতিথি, মানে আমাদের অতিথি। ও এসে আবার যাবে কেন? আজ এখানে থাকবে, আমার মেয়ের বিয়ে, আর তোমার বন্ধু এসেছে ফিরে যাবে, এটা কেমন কথা? ইকবাল বলতে গেল, কিন্তু আঙ্কেল। কোনো কিন্তু নয়, কাল তো ধূসরা ফিরছে ঢাকাতে, তুমি গেলে ওদের সঙ্গে যাবে, আজ আর ফেরাফিরি নয়। ধূসর তোমার বন্ধুকে কিন্তু কোথাও ছাড়ছি না আজ, তুমি বরং ওকে নিয়ে খেতে বসো। ও না, তুমি সার্ভ করবে বলেছিলে, তাহলে বরং পোলাওয়ের বাটিটা নাও, আর আমি ওকে নিয়ে যাই, কেমন? ধূসর মাথা দোলায়, পর মুহূর্তে চিন্তিত কণ্ঠে বলে, ইকবাল থাকার সমস্যা হবে না তো আঙ্কেল? না, আসলেও রাজনীতিবিদ, বড় আব্বু রাজনীতি। একটুতে রাশিদ
বুঝিয়ে নিয়ে বলল, আরে চিন্তা নেই, দুলাভাইকে আমি সামলাবো। ইকবাল তুমি এসো আমার সঙ্গে। সে বাধ্য ছেলের মতো বলল, জি আঙ্কেল। তারপর দুজনে কদম ফেলল সামনে। ইকবাল যেতে যেতে ফিরে তাকালো। ধূসর ঠোঁট কামড়ে হেসে ভুরু নাচালো। ইকবাল দুপাশে মাথা নেড়ে কপালে 4 আঙ্গুল ঠেকে স্যালুট দিল। ধূসর পাতলা ঠোঁট উঠে এলো এক পাশে। আশেপাশে তাকালো। আস্তে আস্তে টেবিল ভরে যাচ্ছে মেহমানে। সে দাঁড়িয়ে থাকলো একদম। সে টেবিলের নারী শূন্য সুনন্দ পুরুষ বসেছিল। এগিয়ে গেল সেখানে। দায়িত্ব থাকা ছেলেটিকে বলল, এখানে আমি দিচ্ছি, তুমি অন্য টেবিলে যাও।